কমল, আমি আজকে আরআরবি টেকনিশিয়ানের যে এক্সাম দুটো হবে, টেকনিশিয়ান 1 এবং টেকনিশিয়ান 3, সেই দুটোর সিলেবাস সম্পর্কে একটু আলোচনা করব এবং কী কী বই পড়লে আমরা এই পরীক্ষাটা সহজেই পাস করতে পারবো বা আমাদের প্রিপারেশনটা ভালোভাবে নিতে পারবো সেই সম্পর্কে ডিটেলসে একটু আলোচনা করব। তো তোমরা সবাই জানো যে এবার যে আরআরবি নির্দেশ দিয়েছে, তো একটাই মাত্র সিবিটি হবে, একটাই কম্পিউটার বেসড এক্সামিনেশন হবে, আর তার সাথে সাথে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল এক্সামিনেশনের মাধ্যমে সিলেকশন করা হবে। তো আমাদের কাছে একটা ভালো সুযোগ রয়েছে, কারণ এখনকার বেশিরভাগ পরীক্ষাতেই দুটো করে সিবিটি হচ্ছে। তো এখানে একটাই মাত্র সিবিটি আছে, যেহেতু এটা টেকনিক্যাল একটা পোস্ট। তো তোমরা সবাই জানো যে এই টেকনিশিয়ান 1-এ আমাদের গ্র্যাজুয়েশন ইন ফিজিক্স বা আরও কিছু টেকনিক্যাল সাবজেক্টের গ্র্যাজুয়েশন, আর আরআরবি টেকনিশিয়ান গ্রেড 1-এ এর ক্ষেত্রে এটা লাগবে, আর আরআরবি টেকনিশিয়ান গ্রেড 3-র ক্ষেত্রে আইটিআই লাগবে অথবা পিসিএমের কিছু পোস্ট রয়েছে। তো আমাদের যে সিলেবাসটা রয়েছে, প্রথমে আমরা আরআরবি টেকনিশিয়ান গ্রেড 1-এর সিলেবাসটা আলোচনা করব। সেখানে মেনলি 5টা পার্ট রয়েছে: জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল ইন্টেলিজেন্স অর রিজনিং, বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশন, ম্যাথামেটিক্স আর বেসিক সায়েন্স। তো আমি যদি পার্ট করে ধরি, প্রথমে জেনারেল অ্যাওয়ারনেসে 10 নম্বর রয়েছে, আর রিজনিংয়ে রয়েছে 15 নম্বর, কম্পিউটারে রয়েছে 20 নম্বর, ম্যাথামেটিক্সে রয়েছে 20 নম্বর, আর বেসিক সায়েন্স আর ইঞ্জিনিয়ারিংয়ে রয়েছে 35 নম্বর। তো এখানে ম্যাথামেটিক্স আর বেসিক সায়েন্স আর ইঞ্জিনিয়ারিং একটা ইম্পর্টেন্ট রোল প্লে করবে, কারণ এদের টোটাল যে ওয়েটেজটা রয়েছে প্রায় 55 নাম্বার, যেটা 55%। তো একটা হিউজ রোল রয়েছে। তো আমরা কীভাবে প্রিপারেশন নেব টেকনিশিয়ান 1-এর জন্য? ফার্স্টলি প্রথম থেকে যদি বলি, জেনারেল অ্যাওয়ারনেসের জন্য যেগুলো মেন গুরুত্ব দেওয়া হয়েছে: ইন্ডিয়ান হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, কারেন্ট অ্যাফেয়ার্স, এর সাথে সাথে স্পোর্টস, কালচার, এগুলোর উপর জোর দেওয়া হয়েছে। তবে রিসেন্ট টাইমের যে এক্সামগুলো হয়েছে কম্পিটিটিভ, সেখান থেকে অ্যানালাইসিস করে বলা যায় ইন্ডিয়ান হিস্ট্রি, জিওগ্রাফি এবং পলিটি থেকে তো প্রশ্ন আসবেই, তার সাথে সাথে স্পোর্টস, রিসেন্ট টাইমের স্পোর্টস আর কালচারাল যে ফেস্টিভ্যালগুলো হয়, ফেস্টিভ্যালগুলো থেকে প্রশ্ন আসতে পারে। কিছু স্থাপত্য, সেখান থেকেও প্রশ্ন আসতে পারে। আর কি প্রশ্ন আসতে পারে? আর আসতে পারে তোমাদের যে আমাদের যে বিশেষ কিছু সঙ্গীতজ্ঞ বা বাদ্যকার রয়েছে বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ ক্ষেত্রে লেখক লেখিকা রয়েছেন, তাদের যারা বিশেষভাবে খ্যাত, তাদের বই এবং তাদের নাম, এইগুলো আমাদের একটু মনে রাখতে হবে। এছাড়া পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ, ভারতরত্ন পুরস্কার কারা কারা পেয়েছেন বিশেষ ব্যক্তি, সে 1980 সালেও হতে পারে, 1990 সালেও হতে পারে, 2000 সালেও হতে পারে, 2010 সালেও হতে পারে, কি এমনকি রিসেন্ট টাইমেরও হতে পারে। সেগুলো তোমাদেরকে একটু ভালোভাবে দেখতে হবে। এরপর চলে আসছি আমাদের রিজনিংয়ের ক্ষেত্রে। রিজনিংয়ের ক্ষেত্রে আমরা রেলের যে এক্সামগুলো রিসেন্ট টাইম হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে সব ধরনের রিজনিংই থাকে, তবে যে রিজনিংগুলো এখন বেশি আসছে সেগুলো হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্টের রিজনিংগুলো খুব বেশি আসছে, কারণ এগুলো হচ্ছে অনেকটা টাইম টেকিং। কঠিন কিছু নয়, কিন্তু টাইম টেকিং, মানে এই ব্যাংকের মতো অত বড় ডিটেলসে কিছু দেবে না, তবে যতটাই থাকবে একটু টাইম টেকিং হবে। সেই জন্য সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো আমাদেরকে ভালো করে প্র্যাকটিস করে যেতে হবে। আর যেটা আছে সেটা হচ্ছে তোমাদের ইনইকুয়ালিটিস, অর্থাৎ অসমতার যে আছে, গ্রেটার দ্যান, লেস দ্যান করে যে আমাদের রিজনিংগুলো থাকে, সেগুলো আছে। এছাড়া ভার্বাল, নন ভার্বাল আর রিজনিংয়ের সমস্ত রিজনিংগুলো করতে হবে। ডাইস থেকে কিছু প্রশ্ন আসতে পারে। মিরর ইমেজ খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, এগুলো আমাদেরকে দেখে যেতে হবে। অর্থাৎ রিজনিংয়ের কোনো চ্যাপ্টারই ছাড়া যাবে না। ভেন ডায়াগ্রাম থেকে প্রশ্ন আসবে। রিজনিং খুব একটা কঠিন বিষয় নয়, তোমরা যদি 10-15 দিন ভালোভাবে প্র্যাকটিস করো, তবে তোমাদের দেখবে সহজই লাগছে। তো রিজনিংটা নিয়ে বেশি চিন্তা করার দরকার নেই। রিজনিংটা 15 নম্বর রয়েছে, যদি একটুখানি প্র্যাকটিস করো ভালোভাবে, তো তোমাদের আরামসে 12-13 নম্বর আরামসে চলে আসবে। এরপর যেটা আমাদের আসছে কম্পিউটার এবং অ্যাপ্লিকেশন। তো কম্পিউটার এবং অ্যাপ্লিকেশন পড়ার আগে এটা আমাদের করতে হবে বেসিক নলেজ, অর্থাৎ আমরা যেটা কম্পিউটার শিখতে যাই, কম্পিউটার ক্লাস করতে গেলে, বা আমাদের যেটা 7-8 ক্লাসে কম্পিউটার সম্বন্ধে শেখানো হতো, সেই বেসিক নলেজ, র্যাম কী, রম কী, আমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন কী, সার্চ ইঞ্জিন কী, এগুলো ডিটেলসে জানতে হবে। তার সাথে সাথে এখন যেটা খুব পরীক্ষায় আসে, শর্টকাট, অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডের শর্টকাট কী, এক্সেলের শর্টকাট কী, পাওয়ার পয়েন্টের শর্টকাট কী, এইগুলো একটু ডিটেলসে জানতে হবে। এর সাথে সাথে ভাইরাস,
সম্পর্কে জানতে হবে, ভাইরাস কম্পিউটারের যে ভাইরাসগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানতে হবে, বিভিন্ন টাইপের স্টোরেজ সম্পর্কে জানতে হবে। এইগুলো নিয়ে একটা ডিটেলস তোমরা বিভিন্ন ইউটিউবে ভিডিও রয়েছে সেখান থেকে সাহায্য নিয়ে এটা নোট করে পড়তে পারো। কঠিন কিছু লাগবে না, কারণ কম্পিউটার সম্বন্ধে অনেকেরই কম বেশি ধারণা রয়েছে, আর একটু কিন্তু ডিটেলসে ধারণাগুলো জানতে হবে, বিশেষ করে শর্টকাটগুলো, যেমন CTRL+C কপি, CTRL+V পেস্ট, এই ব্যাপারগুলো এগুলো আমি সহজ দুটো বললাম, আরও কঠিন জাতীয় যেগুলো আছে সেগুলো সম্পর্কে সব জানতে হবে। তারপরে যেটা মেন পার্ট আমরা এবার প্রবেশ করছি, ম্যাথামেটিক্স। ম্যাথামেটিক্সের সিলেবাসটা খুব একটা ইন্টারেস্টিংভাবে করা হয়েছে। এখানে যেমন নাম্বার সিস্টেম, রেশনাল ইরেশনাল নাম্বার, বদমাস রুলের মতো আমাদের অ্যারিথমেটিক, প্রপার অ্যারিথমেটিক কম্পিটিটিভ এক্সামের জন্য যেগুলো পড়ি আমরা সেগুলো যেমন রয়েছে, তার সাথে সাথে কিন্তু পাইথাগোরাস থিওরাম, কোঅর্ডিনেট জিওমেট্রি, ট্রিগোনোমেট্রিক রেশিও, আর তার সাথে সাথে সেট, প্রবাবিলিটি, স্ট্যাটিস্টিক্সের মধ্যেই পড়ছে যেটা, রেঞ্জ, মিন, মেডিয়ান, ভেরিয়েন্স, এইগুলো শুদ্ধ দেওয়া আছে। তো তোমাদেরকে মেনলি কী করতে হবে, ক্লাস 11-12 বই থেকে যে 4টে চ্যাপ্টার মেনলি পড়তে হবে, সেটা হচ্ছে একমাত্র 1 নম্বর হচ্ছে সেট তত্ত্ব বা সেট থিওরি, 2 নম্বর হচ্ছে স্ট্যাটিস্টিক্সের মধ্যে যেটা রয়েছে প্রবাবিলিটি, আর আমাদের মিন, মেডিয়ান, ভেরিয়েন্স, এগুলো একটু পড়তে হবে। আর কি পড়তে হবে, আর পড়তে হবে কোয়াড্রেটিক ইকুয়েশন পড়তে হবে। আর বাকি যে চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো তুমি যে কোনো কম্পিটিটিভ এক্সামের বইয়ে তুমি পেয়ে যাবে, পাইথাগোরাস থিওরাম হোক, হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক হোক, সব পেয়ে যাবে। হ্যাঁ, তবে কোঅর্ডিনেট জিওমেট্রিটা তোমাদেরকে 11-12 বই থেকে করতে হবে। এখানে কোঅর্ডিনেট জিওমেট্রি দিলেও 2D না 2 ডাইমেনশনাল না 3 ডাইমেনশনাল সেটা বলে দেয়নি, তো আমরা ভাবছি এটা 2 ডাইমেনশনালই হবে। তো 2 ডাইমেনশনাল হলেও আমরা 2 ডাইমেনশনাল 3 ডাইমেনশনাল দুটোই আমরা করে যাব, সেটা আমাদেরই সুবিধা দেবে। এবার নেক্সট পার্ট যেটা সবচেয়ে বেশি নাম্বার রয়েছে, অর্থাৎ বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এইখানে চলে আসে। তো সিলেবাসটা ভালোভাবে যদি দেখা যায় তাহলে দেখা যাবে এই সিলেবাসটা কিছুই না, 11 আর 12 যে ফিজিক্সের যে চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলোই একটু কপি করে দেওয়া হয়েছে। শুধুমাত্র কিছু কিছু যন্ত্রপাতি, যেমন এখানে দেখো তোমাদের যন্ত্রপাতি বলতে কী কী দিয়েছে, সিআরও, এলসিডি, এলইডি প্যানেল, ট্রান্সডিউসার্স, এই যে যন্ত্রপাতিগুলো রয়েছে এইগুলো সম্বন্ধে একটু আমরা এই স্পেসিফিক দেখে এইগুলো আমরা আলাদা করে নোট করে নেব। আর বাকি 11-12 থেকে আমরা ফিজিক্সের যে বইটা রয়েছে এনসিইআরটির বইটা, সেই বইটা থেকে আমরা পড়বার চেষ্টা করব। এনসিইআরটি বইটা কিন্তু ইংলিশ ভার্সনে রয়েছে, তোমাদের যদি কারো অসুবিধা হয় বাংলা ভার্সনে পড়তে হয় তাহলে তোমরা 11-12 দুয়ারি মাইতি মজুমদার হোক বা অন্য কোনো লেখকের থিওরি বইটা পড়ে, কি একটা পাতলা বই কিনবে, থিওরি বই কিনলেই হবে। থিওরিটা পড়ে সেখান থেকে সূত্রগুলো রয়েছে সেখান থেকে খুব বেসিক মানের প্রশ্ন আসবে, ডিটেলসে কঠিন কিছু যাবে না। তো তোমাদের যে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো সম্পর্কে আমি বলবো, ইউনিট অ্যান্ড মেজারমেন্ট একটা বিশাল গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, খুব ছোটো চ্যাপ্টার হলেও কি হবে কিন্তু খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এর সাথে আমাদের যে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলোর মধ্যে হচ্ছে আমাদের ম্যাগনেটিজম বলে যে চ্যাপ্টারটা রয়েছে, ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম, সেটাও একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এছাড়া আমাদের যেটা রয়েছে যে ফ্লাশ, ইলেকট্রোম্যাগনেটিক ফ্লাশ, সেটাও খুব একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, কারণ এখানে পাওয়ার রিলেটেড কিছু জিনিসপত্র রয়েছে। আর যে চ্যাপ্টারটা আমাদেরকে খুব ডিটেলসে পড়তে হবে সেটা হচ্ছে আমাদের সেমিকন্ডাক্টর ফিজিক্স, অর্থাৎ আমাদের অর্ধপরিবাহী নিয়ে যে ফিজিক্সটা রয়েছে, ডায়োড, ট্রায়োড, সেই সম্পর্কে আমাদের একটু জানতে হবে। তাহলে আমাদের এখানে